নমস্কার সকলকে উৎপল এডুয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে নিউ সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারে সরোজিনী নাইডুর লেখা দ্য ব্যাঙ্গেল সেলার্স এই কবিতার প্রতিটি ওয়ার্ডের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ করব এবং তার সাথে সাথে প্রত্যেকটি লাইনের যে অন্তর্নিহিত অর্থ আছে তা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের বিষয়, দ্য ব্যাঙ্গেল সেলার্স। দেখো, দ্য ব্যাঙ্গেল সেলার্স মানে হচ্ছে চুড়ি বিক্রেতা, যারা চুড়ি বিক্রি করে। দ্য ব্যাঙ্গেল সেলার্স কবিতাটি কার লেখা? সরোজিনী নাইডু। দেখো, আমরা মূল কবিতাটা শুরু করার আগে আমরা কবি পরিচিতি অর্থাৎ সরোজিনী নাইডু সম্পর্কে একটু সংক্ষিপ্ত জেনে নেব। দেখো, সরোজিনী নাইডু জন্মগ্রহণ করেছিলেন হায়দ্রাবাদে, খুব ভালো করে মনে রাখবে, 1879 খ্রিস্টাব্দের 13 ফেব্রুয়ারি। তিনি ছিলেন একজন সমাজকর্মী, প্রথিতযশা কবি এবং ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী। গোপাল কৃষ্ণ গোখলের অনুপ্রেরণায় তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেন এবং তিনি প্রথম মহিলা কংগ্রেস সভাপতি নির্বাচিত হন এবং তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা রাজ্যপাল। উত্তরপ্রদেশে তিনি রাজ্যপাল হয়েছিলেন। মাত্র 12 বছর 12 ইয়ার্স ওল্ড যখন তিনি ছিলেন, 12 বছর বয়স থেকে তিনি কিন্তু লেখালেখির কাজ শুরু করেন। পিকচারেস্ক কোয়ালিটি মানে বর্ণময়তা, গভীর সংবেদনশীলতা, সেন্সিটিভনেস অ্যান্ড লিরিক্যাল কোয়ালিটি, যেটাকে আমরা বলি গীতি কবিতার ধরন, যে এগুলো ছিল তার কবিতার প্রধান বিষয়বস্তু। এবং মহাত্মা গান্ধী তার কবিতায় ওই পিকচারেস্ক কোয়ালিটি, ফিলিংস, অনুভূতি বা সেন্সিটিভনেস এবং লিরিক্যাল কোয়ালিটি থাকার জন্য মহাত্মা গান্ধী তাকে দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের নাইটিঙ্গেল বলে অভিহিত করেছিলেন। খুব ভালো করে মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হতো তাকে, এবং তাকে প্রথম এই নামটা দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তাকে এছাড়াও ভারতের ইয়েটসও বলা হয়, ইন্ডিয়ান ইয়েটস, ইয়েটস অফ ইন্ডিয়া বা ইন্ডিয়ান ইয়েটসও বলা হয়। তার রচনার মূল বিষয়বস্তু হলো কিন্তু দেশাত্মবোধ এবং তিনি 1949 খ্রিস্টাব্দে 2রা মার্চ পরলোক গমন করেন। দেখো, এটা হচ্ছে সরোজিনী নাইডু সম্পর্কে আমাদের প্রাথমিক একটা ধারণা। এরপরে এই দ্য ব্যাঙ্গেল সেলার্স এই কবিতার সোর্সটা কি খুব ভালো করে মনে রাখবে। দ্য ব্যাঙ্গেল সেলার্স কবিতাটা নেওয়া হয়েছে দ্য বার্ড অফ টাইম নামক গ্রন্থ থেকে, যেই বইটা প্রকাশিত হয়েছিল 1912 খ্রিস্টাব্দে। আবার বলছি, দ্য ব্যাঙ্গেল সেলার্স কবিতাটি প্রকাশিত হয়েছিল 1912 খ্রিস্টাব্দে দ্য বার্ড অফ টাইম নামক গ্রন্থে। দেখো, এরপর আমরা এই কবিতাটি শুরু করার আগে কবিতার যেটা মূল বিষয়বস্তু সেটা আগে একটু সংক্ষিপ্তভাবে জেনে নেব, তারপরে আমরা মূল কবিতাটা শুরু করব। দেখো, কবিতাটিকে চুড়ি বিক্রেতার বাণিজ্যিক চিৎকারের ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। যে কবিতাটি হচ্ছে একটা চুড়ি বিক্রেতা যে চুড়ি বিক্রি করে, সে তার বাণিজ্যিক যে চিৎকার মানে যেভাবে সে তার ক্রেতাদের বা তার খরিদ্দারকে যেভাবে সে আকৃষ্ট করার জন্য চিৎকার করে, সেই ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। বিক্রেতাদের মধ্যে কোনো একজন হচ্ছেন এই কবিতাটির কথক, মানে তিনি হচ্ছেন স্পোক পারসন অফ দিস পোয়েম। তিনি নিজেদেরকে চুড়ি বিক্রেতা বলে অভিহিত করেছেন বা পরিচয় দিয়েছেন এবং একটা মন্দিরের মেলার মাঠে তার পসরা বিক্রির উদ্দেশ্যে এসেছেন। তিনি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, খরিদ্দারদের দৃষ্টি আকৃষ্ট করার জন্য নানানভাবে হাঁক দিয়ে যাচ্ছেন যে কে কে তার চুড়িগুলো কিনবে। নানা রঙের চুড়ি তারা বিক্রি করছেন নানান বয়সী মহিলাদের জন্য, সেখানে নানান কালারের চুড়িও আছে এবং নানান এজের মহিলাদের জন্যও চুড়ি আছে তার কাছে। দেখো, এই কবিতাটিতে 4টি স্তবকে নারী জীবনের 4টি পর্যায়ের কথা বলা আছে। এটা খুব ভালো করে মনে রাখবে এখানটা, যার প্রতীক হিসাবে বয়স অনুযায়ী বিভিন্ন রঙের ব্যবহার কবি করেছেন। রূপলি ও নীল রঙের চুড়িগুলো কুমারী বালিকাদের জন্য, মানে যারা এখন অবিবাহিত মেডেন তাদের জন্য। সৌরজ্জ্বল শস্যক্ষেত্রে রঙের চুড়িগুলো নববধূদের জন্য, যা উর্বরতা ও প্রাচুর্যের প্রতীক। লাল চুড়িগুলো বিবাহের হোমাগ্নির শিখা ও আবেগকে বর্ণনা করে। যে লাল রঙের যে চুড়িগুলো আছে সেগুলো কিসের প্রতীক? না বিবাহের হোমাগ্নির শিখা, হোমের যে অগ্নি তার অগ্নিশিখা এবং নতুন যৌবনের একটা প্রতীক হিসাবে কাজ করে। হৃদয়ের আকাঙ্ক্ষার রঙের রঙিন যে চুড়িগুলো তা নারীর ব্যক্তি স্বাতন্ত্র্যকে প্রতিফলিত করে। চুড়িগুলির বৈশিষ্ট্য কবিতার কেন্দ্রবিন্দু হলেও এটি সাংস্কৃতিক ক্ষেত্রে চুড়ি বিক্রেতাদের ভূমিকা নির্দেশ করে।
নারীদের অলঙ্কৃত করার পাশাপাশি এরা গ্রাম্য মন্দিরের মেলায় অংশগ্রহণ করে বাণিজ্যিক ও সামাজিক মিথস্ক্রিয়ার নতুন পর্ব সৃষ্টিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হচ্ছে দ্য ব্যাঙ্গেল সেলার্স কবিতার মূল বিষয়বস্তু। এরপর আমরা এই যে কবিতাটি আছে তার প্রতিটি লাইনের প্রত্যেকটি ওয়ার্ডের আমরা বাংলা অনুবাদ করব এবং প্রত্যেকটা লাইনের যে অন্তর্নিহিত অর্থ আছে সে অর্থ নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখো, দ্য ব্যাঙ্গেল সেলার্স, চুড়ি বিক্রেতা। তাহলে এই কবিতাতে চুড়ি বিক্রেতারা যারা প্রায় এক গল্পকথকের কাজ করছে, ওদের মধ্যেই একজন চুড়ি বিক্রেতা পুরো কাহিনীটার বর্ণনা করেছেন কবিতাটিতে। তারা পাঠককে শুরুতেই নিয়ে এসেছেন মন্দির সংলগ্ন একটা হইচইপূর্ণ মেলার মাঠেতে। তারা মেলায় চুড়ি ফেরি করে বেড়াচ্ছেন, তাদের চুড়ির অসাধারণত্ব বৈচিত্র্য প্রচার করছেন, পাশাপাশি চুড়িগুলোর ঝলমলে রং বর্ণনার মাধ্যমে নারী জীবনের প্রত্যেকটি পর্যায়কে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। দেখো, ব্যাঙ্গেল সেলার্স আর উই, আমরা সেই চুড়ি বিক্রেতা, হু বিয়ার, যারা বহন করে চলি আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, মন্দিরের মেলায় আমাদের ঝলমলে চুড়ির বোঝাকে। তার মানে এই লাইনের মধ্য দিয়ে কবি বলতে চাইলেন, এখানে একজন চুড়ি বিক্রেতা তার নিজের পরিচয় দিয়ে সবাইকে ডাক দিচ্ছেন তাদের চুড়িগুলোকে দেখতে এবং যাতে মহিলারা আকৃষ্ট হয়ে সেই চুড়িগুলো কেনাকাটা করে তার জন্য। সেই জন্য বলছে আমরা হলাম চুড়ি বিক্রেতা যারা বহন করে চলি আওয়ার শাইনিং লোডস, আমাদের এই ঝলমলে বোঝাটাকে। এখানে শাইনিং লোডস বলতে চুড়ি বিক্রেতাদের উজ্জ্বল ও চকচকে চুড়িগুলোকে বোঝানো হয়েছে। টু দ্য টেম্পল ফেয়ার, মন্দিরের মেলায়, যে আমরা সেই চুড়ি বিক্রেতা যারা বহন করে চলি মন্দিরের মেলায় আমাদের ঝলমলে চুড়ির বোঝাকে। হু উইল বাই দিজ ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, হু উইল বাই, কে কে কিনবে, দিজ ডেলিকেট, এই সুন্দর ব্রাইট উজ্জ্বল, রেনবো টিন্টেড রামধনু রঙিন, সার্কেলস অফ লাইট, আলোকবৃত্তগুলোকে। যে কে কিনবে এই সুন্দর উজ্জ্বল রামধনু রঙিন আলোকবৃত্তগুলোকে? সেই চুড়ি বিক্রেতায় ডাক দিয়ে জিজ্ঞাসা করছে যে কে কে কিনতে চাও। দেখো, এই দুটো লাইনের মধ্য দিয়ে চুড়ি বিক্রেতাটা বা ফেরিওয়ালাটা তার ব্যবসায়িক যে চিৎকার তার মাধ্যমে তাদের বিক্রয় সামগ্রী চুড়িগুলোর গুণগান করেছেন, যে সেগুলো রামধনু রঙের এবং উজ্জ্বল চকচক করছে, ঝলমল করছে, সেরকম তাদের চুড়িগুলো। রামধনু হলো প্রকৃতপক্ষে 7টি রঙের মিশ্রণ। চুড়িগুলোকে রামধনু রঞ্জিত বলা হয়েছে কারণ আলোর আভা যখন চুড়িগুলোর উপরে পড়ছে সেখান থেকে বিভিন্ন রঙের আলোর প্রতিসরণ ঘটছে, তাই বলা হয়েছে রেনবো টিন্টেড। দেখো, পরের দু লাইনে কি বলা আছে, দেখো, লাস্ট্রাস টোকেন্স, উজ্জ্বল নিদর্শন, টোকেন মানে নিদর্শন, কিসের, অফ রেডিয়েন্ট লাইভস, দীপ্তিময় জীবনের, যে দীপ্তিময় জীবনের উজ্জ্বল নিদর্শন, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইভস, সুখী কন্যা ও সুখী বধূদের জন্য। মানে এখানে চুড়িগুলো শুধুমাত্র অলঙ্কারের অর্থেই সীমাবদ্ধ নয়, বরং সুখ ও প্রাণবন্ততার এক গভীর প্রতীক হয়ে উঠেছে এই দুটি লাইনের মধ্য দিয়ে। তাই তিনি বলছেন, বা চুড়ি বিক্রেতাটি বলছেন, যে দীপ্তিময় জীবনের উজ্জ্বল নিদর্শন হচ্ছে এই চুড়িগুলো, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইভস, সুখী কন্যা ও সুখী গৃহবধূদের জন্য। এবারে সেকেন্ড স্ট্যান্জাটা দেখো, সেকেন্ড স্ট্যান্জায় বলছে সামার মিট ফর এ মেডেন্স রেস্ট। দেখো, মিট ফর মানে মানানসই, যে কোনোটা মানানসই, মেডেন মানে অবিবাহিত মহিলা, তাহলে সামার মিট ফর এ মেডেন্স রেস্ট, কোনোটা মানানসই অবিবাহিত মহিলাদের হাতে। যে চুড়িগুলো তারা বিক্রি করছে তার মধ্যে কোনো চুড়িটা অবিবাহিত মহিলাদের হাতেই বেশি মানানসই। তার মানে এখানে চুড়ি বিক্রেতারা বলতে চাইলেন কিছু কিছু চুড়ি শুধুমাত্র কুমারী মেয়েদের জন্য স্পেসিফিক, নির্দিষ্ট। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, রূপালী ও নীল পাহাড়ি কুয়াশার মতো, যে পাহাড়ের কুয়াশা যেমন দূর থেকে রূপালী ও নীল দেখায়, সেরকম যে পাহাড়ের কুয়াশার মতো রঙের ওই চুড়িগুলো শুধুমাত্র অবিবাহিত মহিলাদের হাতেই সেগুলো যেন বেশি মানানসই। পরীক্ষায় পড়বে কিন্তু এমসিকিউ, যে অবিবাহিত মহিলাদের হাতে যে চুড়িগুলো মানানসই ছিল সেটার কালার কি ছিল। দেখো, এই সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, এর মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন কুমারী মেয়ের হাতে মানানসই এই চুড়িগুলি যাদের রং
পর্বতের কুয়াশার মতো রূপালী ও আকাশী, যা সরলতা ও বিশুদ্ধতা প্রকাশ করে। পর্বতের কুয়াশা এখানে নির্মল প্রকৃতিকে নির্দেশ করছে, ইন্ডিকেট করছে, যেটি একটি কুমারী মেয়ের পবিত্রতা ও বিশুদ্ধতাকে ইঙ্গিত করে। দিয়ে দেখো পরে দুটো লাইন, সাম আর ফার্স্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম। দেখো ফার্স্ট মানে হচ্ছে ক্রিমসন, যে কয়েকটি আবার রঙিন ফুলের কুড়ির মতো, যারা কোনো শান্ত বন্য নদীর কূলে স্বপ্নে বিভোর হয়ে আছে। ট্র্যাঙ্কুইল মানে আমরা জানি একটা তন্দ্রাচ্ছন্ন ভাব, যেন একটা ঘোরের মধ্যে থাকা। তাহলে এখানে কবি বলতে চেয়েছেন এটা সেই বয়সের মহিলাদের জন্য যারা সদ্য তারুণ্যের ভাব স্বপ্নে বিভোর, যে এই তারা নবযৌবনে পদার্পণ করেছে, সেই নবযৌবনের ভাবেতে স্বপ্নে তারা বিভোর হয়ে আছে। ফুটন্ত কুড়ি বলতে সেই তরুণী মেয়েটিকে বলা হয়েছে যে বিবাহের আশায় আশান্বিত, তাই তাকে বলা হয়েছে ফুটন্ত কুড়ি। পরে দুটো লাইন দেখো, সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস। দেখো এখানে অ্যাগ্লো মানে হচ্ছে উজ্জ্বল, আর ক্লিভ মানে হচ্ছে পিয়ার্স, বিদীর্ণ করা। এই দুটো হচ্ছে এই লাইনের মেন ওয়ার্ড। দেখো কবি বলতে চাইছেন সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস, যে কারো শোভা সদ্য বিকশিত পল্লবের শ্যামল দীপ্তির মতো তারুণ্যে ভরা। যে কারো কারো শোভা, যে চুড়িগুলো আছে সেগুলো কিরকম না সদ্য বিকশিত পল্লব। এই যে বলেছে দেখো নিউবর্ন লিভস, ওই জন্য সদ্য বিকশিত পল্লবের মতো শ্যামল দীপ্তির মতো তারুণ্যে ভরা। দেখো এখানে কবি যে প্রস্ফুটনের কথা বলেছেন সেটা বলতে গিয়ে কিন্তু ফুলের কুড়ি বা ফুলকে বোঝানো হয়নি, রূপক অর্থে মানে ম্যাটাফরিক্যালি এটি রং বা যৌবনের দীপ্তিকে বোঝানো হয়েছে। নির্মল অর্থাৎ শুদ্ধ, স্বচ্ছ এবং ন্যাচারাল। সুতরাং এই অভিব্যক্তির অর্থ হলো কিছু কিছু চুড়ি কচি সবুজ পাতার মতো নবজীবনের রঙে প্রাণোচ্ছল। দেখো তৃতীয় স্ট্যান্ডারটা দেখো, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, কিছু আবার সৌর উজ্জ্বল শস্য ক্ষেতের মতো শোভা পায়। যে কিছু কিছু চুড়ি কিরকম দেখাচ্ছে সেগুলোকে, যে ফিল্ডস ক্ষেত জমি, অফ সানলিট কর্ন যেখানে শস্য ফলে আছে, কিন্তু শস্যগুলোর উপরে সূর্যের আলো পড়ে প্রত্যেকটা শস্যকে উজ্জ্বল করে তুলেছে। তাহলে সেই রকম শস্যে পরিপূর্ণ ক্ষেত যেমন সূর্যের আলোতে উদ্ভাসিত হয়ে ওঠে, সেই রকম কিছু চুড়ি আছে মেড ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, সেই চুড়িগুলো যেন মানানসই সেই নববিবাহিত বধূটির মতো বিয়ের দিনের সকালে। যে বিয়ের দিনের সকালে নববিবাহিত বধূর হাতে চুড়িগুলো যেন মানানসই সেই রকম চুড়িও আছে। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, কোনোটা আবার তার বিবাহের হোমাগ্নির শিখার মতো, যে বিয়ের সময় যে আগুনের শিখা জ্বলে, হোমের শিখা, তার মতো কিছু কিছু চুড়ি আছে। অর রিচ উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার, অথবা রিচ, এখানে রিচ মানে সমৃদ্ধ, কিসে সমৃদ্ধ, উইথ দ্য হিউ, হিউ মানে কালার, রঙেতে সমৃদ্ধ, অফ আর হার্টস ডিজায়ার, তার হৃদয়ের আকাঙ্ক্ষার। যে কিছু চুড়ি আছে তার হৃদয়ের রঙিন আকাঙ্ক্ষার রঙে সেটা সমৃদ্ধ। দেখো এই দুটো লাইনে কবি বলতে চেয়েছেন যে কিছু কিছু চুড়ি আছে বিয়ের কনের হাতে মানানসইভাবে সেটা রঙিন, সেগুলির রক্তিম আভা তার হৃদয়ের আকাঙ্ক্ষাকে ইন্ডিকেট করে, যে ওই রক্তিম আভাটা তার হৃদয়ের যে ডিজায়ার, আকাঙ্ক্ষা, সেটারই সিম্বল। প্রস্ফুটিত কুড়ি আসলে তরুণীর জীবনের সেই পর্যায়কে নির্দেশ করে যখন সে নবজীবনের সূচনার স্বপ্নে বিভোর হয়ে আছে। টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, দেখো টিঙ্কলিং মানে হচ্ছে রিঙ্গিং সাউন্ড, যে রিনঝিন শব্দে মুখরিত, লুমিনাস মানে ব্রাইট উজ্জ্বল, টেন্ডার কোমল অ্যান্ড ক্লিয়ার স্বচ্ছ, লাইক আর ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, যা তার দাম্পত্য হাসি কান্নার মতোই। যে কিছু কিছু চুড়ি আছে সেটা কিরকম না রিনঝিন রবে মুখরিত, রিনঝিন শব্দে মুখরিত, সেরকমই সুন্দর, উজ্জ্বল, কোমল এবং স্বচ্ছ পরিষ্কার। সেটা কিসের মতো, লাইক আর ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, যে তার দাম্পত্য হাসি কান্নার মতো, যে কখনো হাসি লাফটার, আবার ব্রাইডাল টিয়ার দাম্পত্যের কান্নার মতো।
দেখো এখানে ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার বলতে কি বোঝাতে চেয়েছেন, যে এখানে নববধূ কান্না ও হাসির যে দ্বন্দ্ব ফুটে উঠেছে তার অর্থটা হলো যে নতুন জীবন শুরুর আকাঙ্ক্ষায় ওই নববধূটা খুবই খুশি, তাই তার মধ্যে হাসি দেখা যাচ্ছে, আনন্দিত। আবার তাকে পুরনো জীবন ছেড়ে যাওয়ার জন্য দুঃখও করতে দেখা যাচ্ছে, সেই জন্য ব্রাইডাল টিয়ার, তার চোখে জলও দেখা যাচ্ছে। তাহলে যেমন সে নতুন জীবনের একটা আনন্দ উপলব্ধি করতে পারছে বিবাহের পরের, ঠিক একইভাবে তাকে পুরনো জীবনটা ছেড়ে আসতে হচ্ছে বলে তার চোখে ব্রাইডাল টিয়ার, বিবাহের আগের জীবনের কথা ভেবে তার চোখে জলও লক্ষ্য করা যাচ্ছে। দেখো লাস্ট স্টেঞ্জে কবি কি বলেছেন, সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, কিছু আবার গাঢ় বেগুনি রঙের, অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, এবং ধূসরের উপরে সোনালী রঙের ছোটা, যে আসলে চুড়িটা ধূসর রঙের কিন্তু তার উপরে সোনালী রঙের ছটা দেওয়া রয়েছে। ফর শি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, এই চুড়িগুলো তাদের জন্য, কাদের জন্য, হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, যারা জীবনের অর্ধেকটা পথকে অতিক্রান্ত করে চলে এসেছে, যে তাদের হাতে শোভা পাবে কিছু চুড়ি যেগুলো গাঢ় বেগুনি বা ধূসর রঙের, যার উপরে সোনালি ছিটা আছে, সোনালি গোল্ডেন কালারের একটা রঙের ছোটা দেখতে পাওয়া যাচ্ছে। এই চুড়িগুলো সেই মধ্যবয়স্ক মহিলাদের জন্য, যারা, এই চুড়িগুলো তাদের জন্য যারা অনেকটাই অভিজ্ঞতা সম্পন্ন, তাই তার রং গাঢ় এবং গম্ভীর, ওই জন্যই বলা হয়েছে পার্পল, একদম গাঢ় বেগুনি রঙের। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিস্ট, যাদের হাতে পালন হয়েছে, মানে চেরিস্ট মানে লালন পালন করা, যে যাদের হাতে পালিত হয়েছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যাদের স্নেহময় আশিস ধন্য করেছে, যাদের ভালোবাসাপূর্ণ আশীর্বাদ ধন্য করে তুলেছে। অ্যান্ড ক্র্যাডেলড ফর সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, দেখো ক্র্যাডেলড মানে হচ্ছে রিয়ার্ড, লালন পালন করা, যে তাদের বিশ্বস্ত বুকে সন্তান লালন পালন করেছে। বিশ্বস্ত বুক কেন বলা হয়েছে, যে কারণ একটা সন্তানের কাছে তার মাই হলো সব থেকে ফেথফুল প্লেস, সব থেকে বিশ্বাসের জায়গা। তাই কবি বলতে চেয়েছেন এই চুড়িগুলো মানানসই হবে তাদের জন্য যারা ইতিমধ্যেই সংসার এবং সন্তান তত্ত্বাবধানে সফল, সন্তান যারা ইতিমধ্যেই লালন পালন করেছে তাদের বুকে আগলে রেখে, তারা এই চুড়িগুলো তাদের কাছে খুবই উপযুক্ত বা মানানসই। শেষে দুটো লাইন দেখো, অ্যান্ড সার্ভস আর হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, এবং সেই সাথে ফলপ্রসূভাবে সগর্বে তারা গৃহকর্ম পরিচালনা করেছে, যে সেই সব মহিলাদের জন্য এই চুড়িগুলি, যেগুলো হচ্ছে পার্পেল এবং গোল্ড ফ্লেকড গ্রে রঙের। যেখানে কবি বলতে চাইছেন যে শেষের যে চুড়িগুলির কথা তিনি উল্লেখ করেছেন, এই চুড়িগুলো তাদের জন্য যারা সাংসারিক দায়িত্ব পালন করেছেন, যাবতীয় কর্তব্য সন্তুষ্টির সাথে তারা ফুলফিল করতে পেরেছেন, সেই সঙ্গে তারা সন্তানের তত্ত্বাবধানেও সফল হয়েছেন, সন্তানকেও মানুষ করতে তুলতে সক্ষম হয়েছেন। অ্যান্ড দেখো লাস্ট সেন্টেন্সটা খুব ভালো, অ্যান্ড ওয়ারশিপ দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইডস, আর একই সাথে স্বামীর পাশে বসে থেকে গৃহদেবতার উপাসনাও করেছেন। মানে এখানে কবি কি বলতে চাইলেন, যে শেষ ঝাঁকের চুড়িগুলো তাদের যারা যাবতীয় গৃহকর্ম নিপুণতার সঙ্গে সম্পূর্ণ করার পরেও স্বামীর সঙ্গে পাশাপাশি থেকে গৃহদেবতার উপাসনা চালু রেখেছেন। শেষের চুড়িগুলো যার কালারটা হচ্ছে পার্পেল এবং গোল্ড ফ্লেকড গ্রে। তাহলে এতক্ষণ আমরা দ্য ব্যাঙ্গল সেলার্স কবিতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ করলাম। এরপরে দেখো এই ব্যাঙ্গল সেলার্স কবিতায় কিন্তু রঙের একটা বিরাট ইম্পর্টেন্স রয়েছে, গুরুত্ব রয়েছে, যে দেখো কত রকমের কত কালারের চুড়ি রয়েছে এবং প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা বয়স্ক মহিলাদের জন্য সেটা স্পেসিফিক নির্দিষ্ট করা আছে। দেখো এখানে তো একজন নারীর জীবনের প্রত্যেকটা স্তরকে বিভিন্ন রঙের মাধ্যমে যেটাকে ইন্ডিকেট করা হয়েছে, প্রকাশ করা হয়েছে এই কবিতায়। রূপলি ও নীল রং যেটিকে পাহাড়ি কুয়াশার সঙ্গে তুলনা করা হয়েছে, তা একটি কুমারী মেয়ের বিশুদ্ধতা ও নির্মলতাকে নির্দেশ করে। সূর্যস্নাত শস্যক্ষেত এবং বিবাহের হোমাগ্নি শিখা একজন কনের বিবাহের দিনের কামনাকে প্রতিফলিত করে। আবার নবীন পল্লব একজন কম বয়সী বধূর সূক্ষ্ম সৌন্দর্যকে প্রকাশ করে। পরিণত বয়সের একজন মহিলা যিনি মার্জিত, যিনি সন্তুষ্ট, যিনি বাড়ির সমস্ত কাজ নিপুণতার সঙ্গে
সফলভাবে সামলেছেন তাকে বোঝানো হয়েছে বেগুনি ও সোনালি ছিটে দেওয়া ধূসর রঙের চুড়ির মাধ্যমে। তাহলে এই কবিতাতে কিন্তু রঙের একটা বিশাল ইম্পর্টেন্স রয়েছে। তোমরা এখানে যে যখন কবিতাটা পড়বে বারবার বলে দিচ্ছি কোন মহিলাদের জন্য কোন কোন স্পেসিফিক কালারের চুড়িগুলো কথা ওই চুড়ি বিক্রেতা বা কবি বলেছেন সেটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার নতুন সিলেবাসের সরোজিনী নাইডুর লেখা দ্য ব্যাঙ্গেল সেলার্স কবিতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। পরের ভিডিওতে আমরা দ্য ব্যাঙ্গেল সেলার্স কবিতা থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো এবং গ্রামারগুলো প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলসে আলোচনা করে ভিডিও আপলোড করব। তাই যারা আজ চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি ক্লাস 11-এর যে প্রোজ পিসগুলো আছে অমরনাথ, দ্য মাস্টার অ্যান্ড মাদার ওয়ারশিপ অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে এবং তোমাদের র্যাপিড রিডার থেকে শেক্সপিয়ারের যে 3টে নাটকের সামারি আছে অ্যাজ ইউ লাইক ইট, ম্যাকবেথ, ওথেলো, এছাড়াও আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করে অলরেডি ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই সময় মতো দেখে নিও। ভালো থেকো, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।